দক্ষিণ আমেরিকার একদম দক্ষিণ প্রান্তে প্রায় 27,80,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এক বৈচিত্র্যময় ভূখণ্ড, যার নাম আর্জেন্টিনা। আয়তনের দিক থেকে এটি আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় 19 গুণ বড় এক বিশাল দেশ। অথচ এত বড় একটা দেশে জনসংখ্যা মাত্র 4.5 কোটির মতো, যা বাংলাদেশের জনসংখ্যার 1/4 মাত্র। অর্থাৎ বিশাল জায়গা কিন্তু মানুষ কম, আর মাটির নিচে এবং উপরে অপুরন্ত সম্পদ। বিংশ শতাব্দীর শুরুতে আর্জেন্টিনা ছিল বিশ্বের অন্যতম ধনী দেশ। তখন ইউরোপের মানুষ ভালো জীবনের আশায় প্যারিস বা লন্ডনে না গিয়ে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে পাড়ি জমাতেন। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আর্জেন্টিনার গল্পটা সম্পূর্ণ উল্টো। একসময় সেই ধনী দেশ আজ চরম অর্থনৈতিক সংকট আর আকাশচুম্বী মুদ্রাস্ফীতির এক জীবন্ত উদাহরণ। বাংলাদেশে একজন সাধারণ মানুষ যাতে আর্জেন্টিনার এই জটিল অর্থনৈতিক অবস্থা খুব সহজে বুঝতে পারে, সেজন্য আজ আমরা এই দুই দেশের অর্থনীতিকে পাশাপাশি রেখে তুলনা করব। প্রথমেই আসা যাক মানুষের পকেটের টাকায়, অর্থাৎ মাথাপিছু আয়। আন্তর্জাতিক হিসাব অনুযায়ী আর্জেন্টিনা একজন মানুষের বার্ষিক মাথাপিছু আয় প্রায় 12 থেকে 13 হাজার মার্কিন ডলার। অন্যদিকে আমাদের বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় প্রায় 2,800 মার্কিন ডলারের কাছাকাছি। সংখ্যার দিক থেকে দেখলে মনে হবে একজন আর্জেন্টাইন আয়ের একজন বাংলাদেশির চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ বেশি। কিন্তু এখানেই রয়েছে অর্থনীতির সবচেয়ে বড় ভেলকিবাজি বা বিভ্রম। বাংলাদেশে আমরা যদি ব্যাংকে 1,000 টাকা রাখি, তবে 1 বছর পর সেই 1,000 টাকার মূল্য বা ক্রয় ক্ষমতা প্রায় একই থাকে, হয়তো মুদ্রাস্ফীতির কারণে সামান্য কমে। কিন্তু আর্জেন্টিনায় যদি কেউ তাদের মুদ্রা পেসো ব্যাংকে বা পকেটে রাখে, তবে কয়েক মাসের মধ্যে সেই টাকার মান অর্ধেক হয়ে যায়। সেখানে মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বাড়ার গতি এতই ভয়াবহ যে কাগজের নোটে তাদের আয় বেশি দেখালেও বাজারে গিয়ে তারা বাংলাদেশের একজন সাধারণ মানুষের চেয়েও বেশি অভাব আর সংকটের মুখোমুখি হচ্ছেন। এই দুই দেশের মানুষের সাধারণ জীবনযাত্রার দিকে তাকালে ব্যবধানটা আরো স্পষ্ট হবে। বাংলাদেশে একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ মাস শেষে কিছু টাকা বাঁচানোর চেষ্টা করেন। কেউ ডিপিএস করেন, কেউ সঞ্চয় কেনেন বা ব্যাংকে টাকা জমান। কিন্তু আর্জেন্টিনায় একজন সাধারণ মানুষ টাকা জমানোর কথা স্বপ্নও ভাবতে পারেন না। সেখানে মানুষের দিন কাটে এক চরম মনস্তান্ত্রিক যুদ্ধ আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। একজন আর্জেন্টাইন চাকরিজীবী মাস শেষে যখন বেতন পান, তিনি এক মুহূর্ত দেরি না করে সরাসরি সুপারমার্কেটে ছোটেন। কারণ সকালে যে চাল বা তেলের দাম 100 পেসো থাকে, বিকালে তা হয়তো 150 পেসো হয়ে যায়। টাকা পকেটে রাখা মানেই লস। তাই মানুষ বেতন পাওয়া মাত্রই পুরো মাসের বাজার একসাথেই করে ফেলেন, অথবা যে কোনো উপায়ে কালোবাজার থেকে স্থানীয় মুদ্রা বদলে মার্কিন ডলার কিনে ঘরের তোশকের নিচে লুকিয়ে রাখে। বাংলাদেশে আমরা যেমন নিশ্চিন্তে কাগজের টাকা পকেটে নিয়ে ঘুরি, আর্জেন্টিনার মানুষ তাদের নিজেদের মুদ্রাকে বিশ্বাস করতে পারেন না। এবার দেখা যাক এই দুই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি বা আয়ের উৎস কি। আমাদের বাংলাদেশের অর্থনীতি মূলত 3টি স্তরের উপর দাঁড়িয়ে আছে। আমাদের তৈরি পোশাক শিল্প, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং আমাদের অভ্যন্তরীণ কৃষি খাত। এর বাইরে আমাদের তেমন কোনো বড় প্রাকৃতিক সম্পদ নেই। কিন্তু আর্জেন্টিনার গল্পটা সম্পূর্ণ আলাদা। তারা প্রকৃতির কাছ থেকে অজর ধারার সম্পদ পেয়েছে। আর্জেন্টিনায় রয়েছে পাম্পাস নামক এক বিশাল ও অলৌকিক উর্বর তৃণভূমি। এই পাম্পাস অঞ্চলের উপর ভর করে তারা বিশ্বের বৃহত্তম সোয়াবিন তেল বা
সোয়ামিল রপ্তানিকারক দেশ। এছাড়া ভুট্টা, গম এবং বিশ্ববিখ্যাত গরুর মাংস রপ্তানি তারা পৃথিবীর শীর্ষে। শুধু তাই নয়, বর্তমান আধুনিক প্রযুক্তির সবচেয়ে মূল্যবান খনিজ লিথিয়াম, যা মোবাইল ও বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি লাগে, তার অন্যতম বৃহত্তর মজুদ রয়েছে আর্জেন্টিনায়। অর্থাৎ সম্পদের দিক থেকে আর্জেন্টিনা বাংলাদেশের থেকে হাজার গুণ এগিয়ে, কিন্তু ব্যবস্থাপনা ভুল তারা আজ কাঙ্গাল। এই বিশাল সম্পদের দেশ কেন আজ এই অবস্থায় পড়লো, তার পেছনে রয়েছে এক ভুল সরকারি পলিসি ইতিহাস। 1940 সালে দেশে আর্জেন্টিনার ক্ষমতা আসেন হুমায়ুন ফেরন। তিনি মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার জন্য এমন কিছু নীতি নিলেন যা সাময়িকভাবে খুব ভালো লাগলেও দীর্ঘমেয়াদে দেশের 12টা বাজিয়ে দিয়েছিলেন। তিনি দেশের উৎপাদন না বাড়িয়ে, কলকারখানা উন্নত না করে, কেবল সরকারি কোষাগার থেকে মানুষের দেদারসে অনুদান, ফ্রি সুবিধা আর বিশাল ভর্তুকি দেওয়া শুরু করলে দেশের মানুষের কাজ না করেই সরকারের কাছ থেকে টাকা পেতে অভ্যস্ত হয়ে গেল। এক সময় যখন সরকারি তহবিল শূন্য হয়ে গেল, তখন সরকার নতুন নোট বা টাকা চাপাতে শুরু করলো। এই অতিরিক্ত টাকা ছাপানোর ফলেই দেশে শুরু হলো ঐতিহাসিক মুদ্রাস্ফীতি ঘাটতি, যেখানে তারা আন্তর্জাতিক সংস্থা IMF এর কাছ থেকে বিশাল অঙ্কের ঋণ নিল। এই চিরদিনের জন্য ঋণের এক ফাঁদে আটকে গেল। 2001 সালে আর্জেন্টিনা পুরোপুরি দেউলিয়া বা ঋণ খেলাপি দেশ হিসেবে ঘোষিত হয়, যা তাদের অর্থনীতিকে চিরদিনের জন্য পঙ্গু করে দেয়। তবে এই চরম সংকটের মধ্যেও আর্জেন্টিনা মানুষের একটি চমৎকার গুণ রয়েছে, যা আমাদের দেশে সাধারণত দেখা যায় না। তা হলো তাদের অর্থনৈতিক সচেতনতা বা শিক্ষা। যুগের পর যুগ ধরে সংকটের মধ্যে দিয়ে যাওয়ার কারণে সেখানকার একজন সাধারণ রিক্সা চালক, ট্যাক্সি ড্রাইভার বা চায়ের দোকানদার দেশের অর্থনীতি খুব ভালো বোঝে। ডলারের রেট কত, আন্তর্জাতিক বাজারে মুদ্রার হার কেমন, সেন্ট্রাল ব্যাংক পলিসি কি, এইসব জটিল বিষয়ে তারা অত্যন্ত নিখুঁত হিসাব রাখতে পারে। বেঁচে থাকার কঠিন তাগিদেই তারা প্রত্যেকেই এক একজন বাস্তবমুখী অর্থনীতিবিদ হয়ে উঠেছেন। বর্তমানে আর্জেন্টিনার নতুন সরকার দেশের অর্থনীতি বাঁচাতে এক চরম এবং নিষ্ঠুর পলিসি গ্রহণ করেছে। তারা সমস্ত সরকারি অনুদান, ফ্রি সুবিধা এবং ভর্তুকি এক ধাক্কায় বন্ধ করে দিয়েছেন। সরকারি খরচ কমাতে বহু মন্ত্রণালয় বিলুপ্ত করা হয়েছে। সরকার এখন অর্থনীতিকে পুরোপুরি মুক্ত বাজারের উপর ছেড়ে দিয়েছেন। এর ফলে সাময়িকভাবে সাধারণ মানুষের কষ্ট আরো বহু গুণ বেড়ে গেছে, কিন্তু অর্থনীতিতে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার এটাই তাদের শেষ চেষ্টা। আর্জেন্টিনা এবং বাংলাদেশের এই তুলনামূলক চিত্র আমাদের এই পরম শিক্ষাই দেয় যে একটি দেশের অর্থনীতির সাফল্যের জন্য কেবল বিশাল ভূখণ্ড বা অফুরন্ত প্রাকৃতিক সম্পদ থাকাই যথেষ্ট নয়। বাংলাদেশের সীমিত সম্পদ এবং বিশাল জনসংখ্যা নিয়েও সঠিক অর্থনীতি, স্থিতিশীলতা এবং ধারাবাহিকতার পলিসির কারণে আজ বিশ্বের বুকে একটি উদীয়মান অর্থনীতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে সমস্ত সম্পদ থাকার সত্ত্বেও ভুল সরকারি পলিসি, অতিরিক্ত পপুলিজম বা জনমনহীন রাজনীতি এবং ঋণের উপর নির্ভরশীলতা কিভাবে একটি উন্নত দেশকে ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে দিতে পারে, তার সবচেয়ে বড় জীবন্ত উদাহরণ হলো আর্জেন্টিনা। রূপার দেশ আর্জেন্টিনা আজ তার অতীত গৌরব ফিরে পাওয়ার জন্য যে কঠিন লড়াই লড়ছে, তা থেকে পুরো বিশ্ব এবং আমাদের বাংলাদেশেরও অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য।